এটা এটা আমি পরিষ্কার বলতে চাই। ইস্ট বেঙ্গল যদি এবছর সাফল্য না পায় তাহলে আমার মনে হয় যে সমর্থকদের মাঠে ধরে রাখাটা খুব মুশকিল হবে, খুব মুশকিল হয়ে যাবে। তো দিস ইজ রিয়েলি আ মেক অর ব্রেক ইয়ার। অস্কার ব্রুজন আশা করি দলটা চিন্তা ভাবনা করে করছেন এবং উনি যে স্টাইলে ফুটবল খেলাবেন সেই স্টাইলেই উনি দল করার চেষ্টা করছেন, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অস্কারের অ্যাপ্রোচটা দেখে আমার যেটা মনে হচ্ছে, হি ইজ ব্রেসিং ফর আ 3-5-2 ফুটবল অর হাইলাইন ডিফেন্স, যেটা প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে। দলটা তৈরি হচ্ছে মনে হলো গাঙ্গুলিদা যে এটা কি পসিবল, ইজ ইট পসিবল, এই ফুটবলটা খেলা সম্ভব যে দলটা তৈরি গতবারে নিজেকে কম্পায়ার দেখো, এবারেরটা বলতে গতবারটা একটু আসতে হবে। সরি, তোমাকে একটু সময় চেয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে গতবার আমরা মার খেয়েছি ফিটনেস, এটা কিন্তু ওপেন টু সবাই জানে। এর জন্য ফুটবল বিভাগ করা দরকার নেই, আমরা ফিটনেসে প্রচুর মার দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদের প্রি সিজন কিরকম হতে যাচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের সাকসেস। এটা তো ফার্স্ট, এবং সেটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে ম্যানেজমেন্টকে। এবং ফিটনেসে যদি কেউ পাস না করে তাহলে কম্প্রোমাইজ না করা হয়, ফিট হও, টিমে ঢোকো, ফুটবল জার্সি পাও, ফুটবল খেলে। এক। 2 নম্বর হচ্ছে আমরা ডিফেন্সে কাকে আনতে চলেছি, সেন্ট্রাল ডিফেন্সের কথা আমি বলছি। ওই দুজন ইন্ডিয়াটা তো ছেড়ে দাও, ইন্ডিয়াটা তো আমরা দেখতেই পাচ্ছি। বিদেশি কাকে আনতে চলেছি এখন অব্দি যেহেতু হয়েছে কিনা, তুই যে প্লেয়ারটার কথা বললে তুই একটা অবিশ্বাস্য জিনিস কালকে এরা পরশুদিন দেখছিলাম, ওই প্লেয়ারটার ক্লাব দেখাচ্ছে উইকিপিডিয়াতে ইস্ট বেঙ্গল। আমি জানি না ওই প্লেয়ারটা সই করেছে কিনা। উইকিপিডিয়াতে কি দেখাচ্ছে? ক্লাবকে দেখাচ্ছে ইস্ট বেঙ্গল, আমি তো দেখলাম কালকে। না না, উইকিপিডিয়াতে এরকম দেখাতেই পারে, উইকিপিডিয়া এডিটেবল এরকম দেখাতেই পারে। ওইটা নিয়ে খুব সিরিয়াস হবেন না। হ্যাঁ, আলোচনা আছে, স্বীকার করতেই হবে। হ্যাঁ, সেটা আমি সেটা বাদ দাও। ধরো ডিফেন্সে কাকে আনতে চলেছি, সেন্ট্রাল ডিফেন্স। এবার প্রশ্ন হচ্ছে আমরা 5 ব্যাক নিয়ে ঠিক করেছি, 5 ব্যাক বাইরে থেকে নিতে হবে এরকম কোথাও লেখা নেই। আমরা জুনিয়র লেভেল আমাদের রিজার্ভ টিম ধরো তার থেকে কাকে প্রমোট করতে চলেছি। এই কটা বেসিক জিনিসের উপর দাঁড়িয়ে আছে টিমটা। মিডফিল্ডটা তো ধরো ঠিক আছে, মিডফিল্ডটা খুব ভালো। এবার এটা এখন এখানে মিডফিল্ড হচ্ছে সাউথ ওয়েস্ট, আপনাকে ওপেনলি বলছি, হি শুড বি রিলিজ ইমিডিয়েটলি উইদাউট এনি হেজিটেশন। এইটা ম্যানেজমেন্টকে করতেই হবে, নাহলে কিন্তু টিমটা অস্কার যেভাবে চাইছে সেভাবে কিন্তু হবে না। অস্কার কিন্তু সাউথে মোটো লাইক করে না, আমি তো শুনেছি। কারণ যে সিস্টেমে সাউল খেলে অস্কার সেই সিস্টেমে খেলে না, যার জন্যই কিন্তু আমাদের আগের দিন বলতো অস্কার কিন্তু মাঠে দাঁড়িয়ে অবজার্ভ করেছে গতবার কিন্তু একই ছিল, যার জন্য কিন্তু মোহাম্মদ রশিদকে এনেছি। কেন এনেছি এটা তোমাকে দেখতে হবে, শুধু ব্যালেন্স করবে বলে নয়, টিমে অন্য একটা প্লেয়ার দরকার আছে বলে এনেছে। এবং মোহাম্মদ রশিদ দুটোই খেলতে পারে, ওকে ডিফেন্সিভ হিসাবে যতটা মানে স্বপ্ন দিব, অ্যাটাকিং হিসাবে ততটাই স্বপ্ন দিব। যেহেতু পেরিফেরিয়াল ভিশন খুব ভালো, লং বল বাড়াতে, লং বল খুব সুন্দর বাড়ায়, আর ইন্টেলিজেন্ট খুব। এবার তুমি বলছো কি সিস্টেমে, দেখো আমি তোমাকে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, আমি 3 ব্যাক সিস্টেমের পক্ষে রই। তার কারণ হচ্ছে কি আমরা যে সাইড ব্যাক দুটোকে নেবো তারা কতটা ফাস্ট। 3 ব্যাক সিস্টেমে খেলতে গেলে কিন্তু তোমার ডিফেন্সে 3 ব্যাক যে খেলবে, ওই যে ব্যাক যে ধরো উইং হাফে খেলবে তাদের কিন্তু সাইমেন্টেনিয়াসলি উঠতে হবে, নামতে হবে। এই জায়গায় আমরা কাকে ভাবছি? আমার মতে হাই লাইন ডিফেন্স যদি খেলে 3 ব্যাক সিস্টেমে খেলা উচিত না, 4 ব্যাক সিস্টেম খেলো। যেটা 3 ব্যাক সিস্টেমে যে ফিটনেস দরকার হবে, যে এবিলিটি দরকার হবে, যে এজিলিটি দরকার হবে ডিফেন্সে। কেন একটা ডিফেন্ডার ধরো 3 ব্যাক সিস্টেমে তুমি খেলছো, একটা ডিফেন্ডার ডান দিকে চললো, এবার একটা মিডফিল্ডকে নেমে যায় কাভার করতে হবে মাঝখানটা। ওইটা কিন্তু ল্যাকিং হলে কিন্তু অপোনেন্ট টিম পিঠে টিম হয়, পিঠে বিট করে কিন্তু গোল করে চলে যাবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 ব্যাক সিস্টেম তাকে অস্কারের পছন্দ হতে পারে, অস্কার খেলেও থাকে, অস্কার 3টেই খেলে থাকে,
3 সিস্টেমও খেলে থাকে, 4-3-3ও খেলে থাকে, 4-4-2 খেলে থাকে, আবার 4-5-1ও খেলে থাকে। প্রত্যেকটা সিস্টেম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলে, দেখবে। এবার 3 সিস্টেমে খেলতে গেলে তোমাকে দুটো কিন্তু 3টেই সেন্ট্রাল ডিফেন্ডার যদি খেলে, 3টে কিন্তু সলিড হওয়া যায়। এবং এবং তার সঙ্গে মিডফিল্ডে বল ধরে খেলার লোক থাকা যায়, বলটাকে ধরবে, দেখবে, বলটাকে বাড়াবে। এবার যারা ধরো রাইট ব্যাক লেগ ব্যাক খেলবে, তাকে সাইমেন্টেনিয়াসলি উঠতে হবে, নামতে হবে, তাহলে ফিটনেসটা কত দরকার হবে চিন্তা করতে পারছো? ফিটনেসের টপ পজিশনে না থাকলে ইউ ক্যানট ইউটিলাইজ দি সিস্টেম। হ্যাঁ, তোমার যদি ইটালির মতো কোনো ইটালি দেশের মতো ডিফেন্স থাকে, ইটালি কান্ট্রির মতো, তাহলে অন্য কথা। এবার স্ট্রাইকিং লাইনে আমার দেখো, আমি সেদিন বলেছিলাম হামিদকে আমার খুব একটা ইমপ্রেসিভ মনে হয়, এটাই বলেছি। তার মানে এই না তুমি যে কথাটা বললে ও এখানে একবার জিততেই পারে। He can be one of the key player for East Bengal. সেটা নির্ভর করবে কতটা তাড়াতাড়ি ও টিমের সঙ্গে চেঞ্জ করে যাচ্ছে। প্রত্যেকটা বিদেশি ক্ষেত্রে, শুধু ও না, প্রত্যেকটা ডায়মন্ড টেকের ছাড়া। সাউথ ক্রেসপোকে তুমি যদি দেখো, সাউথ ক্রেসপো নিজের থেকে চলে যাওয়া উচিত সাউথ ক্রেসপো সিস্টেমে। কেন অস্কার যদি থাকে, অন্তত রশিদকে বসে ওকে খেলাবে না। ইভেন তুমি মিগুয়েলকেও না দেখতে পারো, ওখানে হয়তো এডমুন্ড আর্জেন্টিনাকে খেলাবে, মিগুয়েল হয়তো পরে আসবে, এরকম হতে পারে। রশিদকে কিন্তু বসাবে না। আমার যদি ধারণা, যদি চোট বা ইঞ্জুরি বা ধরো অসুস্থ না বা কার্ডের কোনো ইস্যু না থেকে থাকে, রশিদ কিন্তু টিমের হচ্ছে পিভট, ইংরেজদের কথা যে পিভট, ও বীজটা স্থাপন করবে, মিডফিল্ড আর এর মধ্যে পাস বাড়াবে। এবার এই টিমটার সাফল্য তুমি যদি গতবার দেখো আইএসএল এ, আমরা গোল কম খেয়েছি, গোল কটা করেছি খুব বেশি বলে 22-23টা হবে হতো, বা 27টা হতে হবে, আমি জানি না, আমার কাছাকাছি হবে। তাহলে গোল আমি কিন্তু কিছু করিনি। এবার কিন্তু গোল মিস করা চলবে, গোল করতে হবে তোমাকে। আমাদের স্ট্রাইকিং লাইন যা আছে, আমাদের কিন্তু প্রতি ম্যাচে 4 গোল করে করা উচিত। এখানে খুব রেলিভেন্ট কোয়েশ্চেন আমার যেটা মনে হয়। হ্যাঁ অরিন্দম বলো। ইটস এ ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, কে বক্সে আমার গোলটা করবে? আমার মনে হয় সেদিনকে বিজয় একটা ভাইটার কথা বলেছি। তুমি এটা চিন্তা করো, আমরা প্লেয়ার খুঁজছি যেখানে আমরা জানি আমাদের একটা প্রপার বক্স স্ট্রাইকার দরকার। আমরা কি প্লেয়ার খুঁজছি যে উইং এ খেলতে পারে এবং স্ট্রাইকার খেলে? কেন? ওয়াই? তাহলে আমাদের যে উইঙ্গার আছে তাকে রিজার্ভে বসার জন্য এসেছে? তুমি ডায়মন্ড থেকে আজকে টিমে রাখছো, যাকে দেখলে যে গতকাল ক্লেটেদের সঙ্গে ঠিক করলো না, একই সিস্টেমের দুটো প্লেয়ার হওয়াতে তুমি কেন তুমি প্রপার বক্স স্ট্রাইকার নিচ্ছ না? এবং নিল না, যদি আমি জানি না, এখন তো অফিসিয়াল হয়নি, না জেনে বলা উচিত না, তর্কের খাতিরে ধরেও নিয়ে আমি ফোন করেছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার মনে হয়, আমার চোখে তো এটা ঠিক লাগছে না। প্রপার বক্স স্ট্রাইকার হওয়া উচিত ছিল। উইকে তাহলে আমাদের উইঙ্গার গুলো কিন্তু নানাকে কোথায় খেলাবে? নানান দেবের ক্যাপ্টেন বিষ্ণুকে কোথায় খেলাবে? নন্দ কোথায় খেলবে? আমার এটা একটু অবাক লেগেছে, নিয়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে দলে এতগুলো উইঙ্গার, তাও বেসিক্যালি সব বাঁ দিকে খেলে, রাইট উইং বলতে গেলে নেই আমাদের প্রপার রাইট উইং। হ্যাঁ, তা সত্ত্বেও এমন একটা প্লেয়ারকে পছন্দ করা হচ্ছে এখনো পর্যন্ত। আপনি যেটা বললেন, হ্যাঁ অবভিয়াসলি কোনো কিছু অফিসিয়াল নয়, যে সে সেন্টার ফরওয়ার্ড ঠিকই আছে, তার উইংয়েও তার রোল আছে, রোল থাকাটা ঠিক আছে, এক্সট্রা কোনো রোল থাকতেই পারে, সেটা খারাপ কিছু নয়। কিন্তু কোচের একটা এই মেন্টালিটি দেখা যাচ্ছে যে আমার একটা এমন প্লেয়ার দরকার, সে মাঝে মাঝে উইং থেকে অপারেট করতে পারবে। মেবি এটা ওর, সেটাই আমি জানতে চাই, মানে সে এইটা প্রপার নাম্বার 9 হিসেবে। আমারও এটাই প্রশ্ন যে আমরা কাকে ভাবছি, ডিয়ামেন্টিকোসকে কি প্রপার নাম্বার 9 হিসেবে ভাবছি, নাকি এই প্লেয়ারটাকে? অ্যাবসলিউটলি নট। তুমি তো দেখলে কতবার, কিন্তু চোখের সামনে আমরা এটা নিয়ে কতবার আলোচনা করেছি। আমি আর তুমি শোতে তো ছেড়ে যাও, সেটা বাইরে কতবার আলোচনা করেছি। এবং আমি আর তুমি বলেছিলাম, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম, আমি ইস্যুটা কিন্তু তুলেছিলাম কতবার। তুমি যদি ভালো করে পুরনো ভিডিওটা তোমার কাছে থাকে, তুমি যদি দেখো, আমরা কিন্তু প্রথমেই তুলেছিলাম যে ডায়মন্ডটাকে জন্য প্লেটার কোনোদিন ঠিক করতে পারে না। পরেও ইনফ্যাক্ট আলটিমেটলি তো করলো না।
তো তুমি কি করে আবার একই বেদিতে প্লেয়ার নিতে পারো? তোকে তো তুমি পরীক্ষায় কম নম্বর পেলে, একটা পরীক্ষা কম নম্বর পেলে, তুমি তো দেখলে কম নম্বর পেলে, থেকে তো শিখবে, অত তো সেটা সাবজেক্টটাতে ভালো করার চেষ্টা করবে। তুমি আমরা থেকে থেকে এটা কি ম্যানেজমেন্টটাকে একটা জিনিস, আর অস্কারের একটা ওষুধকে কনভিন্সই করতে পারে না আমার মনে হয়। না, এখানে আমি একটা আমার তার মানে একটা জিনিস আপনি যেটা বলতে চাইছেন, আপনার পয়েন্ট আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে ইউ আর নট, আপনার মনে হয় না এক নম্বর যে ডায়মন্টিকস বক্স স্ট্রাইকার, ডায়মন্টিকস একটু অ্যাওয়ে খেলতে ভালোবাসে, সামনে বল চায়, ঠিক আছে, হেডিং এতটা খুব একটা ভালো আমার মনে হয়নি ইস্টবেঙ্গলের জার্সি পরে অন্তত। আহ, কিন্তু ডায়মন্টিকাসের মনে থাকবে এখানে যারা লাইভ দেখছে, আমরা যখন তাজাকিস্তানে আমরা যখন গেলাম আরকাদাগের সঙ্গে খেলতে, ডায়মন্টিকাস 22 গজের দূর থেকে বা তার একটু আগে থেকেই একটা বুলেট শট নিয়েছিল, বলটা বারে লাগে, ওর কপাল খারাপ, ইস্টবেঙ্গলের কপাল খারাপ, নাহলে ইস্টবেঙ্গল 2-0 সেদিন লিড করতে পারতো, মেসি বাউলি এগিয়ে দিয়েছিল প্রথমেই আমাদের। অর্থাৎ ডায়মন্টিকাস এমন একটা প্লেয়ার যার সামনে জায়গা দরকার, বল দরকার, হি হ্যাজ স্পিড, হি অলসো হ্যাজ স্কিল। মানে আপনি ওকে বক্স স্ট্রাইকার হিসেবে কনসিডার করছেন না ডায়মন্টিকাসকে? না, আমি কনসিডার করার প্রশ্নটা এই জায়গা থেকে, হ্যাঁ বল। আর এই যে নতুন প্লেয়ারটাকে নিয়ে তুমুল আলোচনা করছি আমরা, হামিদ আহাদাদ, মরক্কোর প্লেয়ার, সেই প্লেয়ারটাকেও কি আমরা বক্স টাইপ, ওর যতটা খেলা আমরা দেখেছি বা আপনি দেখেছেন যতটা হাইলাইটস গুলো, সেখানেও কি ওকে মনে হচ্ছে যে ও বক্সে সফল হতে পারবে? মানে কি মনে হচ্ছে আপনার? মানে যে বেসিক কোয়েশ্চেনটা দিয়ে আবার ফিরে আসছি, বক্স দেখো বক্সে সফল হবে কিনা একটা ভিডিও থেকে বড়টা খুব মুশকিল। কেন ইস্টবেঙ্গলের এবার যদি মিডফিল্ড দেখো, ইস্টবেঙ্গলের যেটা প্রবলেম ছিল বল সাপ্লাই, গতবার যদি দেখো তুমি, এবার কিন্তু সেটা হবে না। লিগুলে খেলা যদি সেভাবে আমি দেখেছি, যতদূর শুনেছি খুব নাকি ভালো বল বাড়ায় লিগুয়ে, এবং লালনিন্দিকা, এডমুন লালনিন্দিকা, এবং ধরো লাল সাঙ্গা বলে না ওর একটা, লাল সাঙ্গা বলো, তারপর রামসাঙ্গা বলে, প্রত্যেকে ভালো বল বাড়ায়। ইভেন আমি তোকে বলবো জিক্সানো, বল সাপ্লাইটা কিন্তু এবার পাবে। এবার ও বক্স স্ট্রাইকারে হিসেবে সফল হবে কিনা সেটা তো নির্ভর করবে তোমার যখন খেলবে ওর তোমার কি বলবো ইমপ্লিমেন্টেশন এবং ইনভলভমেন্ট গেমের প্রতি কিরকম। এবং সবচেয়ে বড় কথা, ভালো স্ট্রাইকার হতে গেলে তোমাকে কিন্তু বোলিং বোর্ডের সেন্সটা থাকা দরকার। এটাকে অ্যান্টিসিপেশন বলে, কোনখানে বল আসবে মেলটা দরকার। এটা দেখো সফল হতে পারে না এরকম কোনো কথা, সফল হতেই পারে। আমার সেদিন হচ্ছে ইমপ্রেসিভ মনে হয়েছে, তার মানে এই না এখানে এসে জ্যাকপট জিতবে না, জিততেই পারে। আমার এই জন্য ইউসুফকে ভালো লেগেছিল, ইউসুফের পরে আমি ড্রিবল দেখেছিলাম, এবং ইউসুফের সবচেয়ে বড় কথা ইউসুফ ইনভলভমেন্ট আমার এই জন্য ভালো লাগে, টেকনিক মনে হচ্ছিল আমাকে, ওটা সেভাবে মনে হচ্ছে। তখন একটা জিনিস দেখলাম ভিডিওটা, আবার পরে আমি ঘুরিয়ে দেখেছি, ওর কিন্তু ভিডিওতে বলি না, বলছি স্পিড আছে, যথেষ্ট স্পিড আছে। এবং একটা স্ট্রাইকারের যদি স্পিড থাকে না, অনেক প্রবলেম কিন্তু সলভ এই জন্যই হয়ে যায়। তাহলে কিন্তু ও লম্বা আছে, 5 ফুট 10 ইঞ্চি কতদিন লম্বা আছে, তাই লম্বা হোক, স্টেপটা খুব বড়। একদম ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এবং সেই জায়গায় কুইকলি যদি বক্সে ঢুকে যদি তোমার কনভার্সন রেট যদি কনভার্ট করতে পারে, তাহলে ইসরায়েলের পক্ষে সুবিধা হবে এবং হয়তো সফল হতে পারে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি একদম সম্রাটদার সঙ্গেও একমত, তিনি আছেন কমেন্টে, যে ডেভিডকে রেগুলারলি যদি ইস্টবেঙ্গল নাম্বার 9 হিসেবে খেলায়, তাহলে আমার মনে হয় এই যে বাকি দুই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে আর কি, ধরুন একটা তো দিমিত আছেই, আরেকটা ধরুন হামিদ যার কথা শোনা যাচ্ছে, এই দুজনই কিন্তু ডেভিডকে বল কন্ট্রিবিউট করতে পারবে, বা এই দুজনেরই কিন্তু সাকসেস রেট বাড়বে। আমার যেটা মনে হয়, ডেভিড ইজ এ প্রপার বক্স স্ট্রাইকার, যে বক্সে থেকে গোলটা করতে পারে। ডেভিডকে খেলার 80 মিনিটে উইং পজিশনে নামিয়ে খেলা নয়, ওর খেলাটাই নষ্ট হবে, আর কিছু হবে না, যেটা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এনিওয়েজ আমি এখানে এমনি যে কথাটা বলছেন এক লাইনে বলে দেবো, ডেভিডকে কিন্তু চান্স দিয়ে ডেভিড কিন্তু কনভার্ট করতে হবে, সেটাও দেখিয়ে দিয়েছে। যে কটা এই ধরনের গোল করেছে প্রত্যেকটা স্প্লেন্ডিড গোল করে গেছে। হাইলাইন ডিফেন্স খেলা হয়, যেটা 4-4-2 হোক বা 3-5-2 হোক, ইন এনি পয়েন্ট অফ টাইম, আনোয়ার আলীর সঙ্গে একজন বিদেশি ডিফেন্ডার কি কমফোর্টেবল, নাকি দুজন বিদেশি ডিফেন্ডার ইস্ট বেঙ্গলের হাতে রাখা উচিত ছিল? তোমার কি মনে হয়? কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের মোটামুটি বিদেশিরা যারা আছে, যেটা
একটা আবছা পিকচার আমরা পাচ্ছি। ডিএমএনটিকস তো রয়েছে, সঙ্গে হামিদ অ্যাড হতে পারে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, মিগুয়েল আর রশিদ দুই মিডফিল্ডার, এবং একজন বিদেশি ডিফেন্ডার হিসেবে একজন আর্জেন্টিনার ডিফেন্সের কথা শোনা যাচ্ছে নাম, এবং সঙ্গে রয়েছে সাউল ক্রেসপো। সাউল ক্রেসপো মেবি অফলোড করা হতে পারে। তার জায়গাতে কি ইস্ট বেঙ্গলের এরকম একটা মিডফিল্ডারই নেওয়া উচিত, বা কোনো প্রোকল্ড অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে যাওয়া উচিত, নাকি একটা ভালো ডিফেন্ডার সেন্টার ব্যাক বেসিক্যালি, যেহেতু এই ফরমেশনের দিকে তাকিয়ে ইস্ট বেঙ্গল এগোয়? জয় ইস্ট বেঙ্গল, তুমি যে কোশ্চেনটা করলে যে আমাদের যে বিদেশি সিলেকশন হয়েছে, দেখো এই মুহূর্তে বিদেশি সিলেকশন বলতে আমাদের ডায়মন্ডিকাস রয়েছে, শোনা যাচ্ছে মিগুয়েল হয়ে গেছে, রশিদ হয়ে গেছে, সাউল ক্রেসপোর ব্যাপারটা একটু দোনমনে রয়েছে, হামিদ বলে প্লেয়ারটা যে আছে, হামিদ আহাদ মরক্কোর প্লেয়ার, শোনা যাচ্ছে সে ওয়েস্ট বেঙ্গলের স্ট্রাইকার হিসাবে আসছে, এবং একজন আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলে শোনা যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে অস্কার ব্রুজন যেই সিস্টেমে খেলতে চান, সেই সিস্টেমের সঙ্গে এনারা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা মানানসই, তার কারণ গতবার টিমটা করা হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে। কার্লোস কুয়াদ্রাত তার স্ট্র্যাটেজি অনুযায়ী টিমটা সাজিয়েছিলেন, উনি যেভাবে খেলাতে চাইছিলেন টিমের প্লেয়ারদের সেইভাবে নেওয়া হয়েছিল। এবছর অস্কার ব্রুজন যেভাবে খেলাতে চাইছেন সেই অনুযায়ী প্লেয়ার রিক্রুটমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবছরের যে রিক্রুটমেন্ট আছে সেখানে প্লেয়ারদের যে মানে কন্ডিশন এবং প্লেয়ারদের যে সিলেকশন, সেটা মূলত তৈরি হচ্ছে গতির ওপর ভিত্তি করে। যেই সমস্ত প্লেয়াররা হবে তাদের এজ কম এবং তারা হবে গতিশীল। একটা ধারণা এখান থেকে আমরা করতে পারি, যেটা হচ্ছে এবার ইস্টবেঙ্গল গতিশীল ফুটবল খেলবে, এবং গতিশীল ফুটবল খেলতে গেলে এবং অস্কারের যে খেলার ধরন আমরা দেখতে পাই, তাতে কিন্তু একটা হাইলাইন ডিফেন্স খেলার প্রবণতা অস্কারের মধ্যে আমরা দেখতে পাই। প্রশ্নটা এবার আসে যে আমরা কি আমাদের টিমটা কি হাইলাইন ডিফেন্স খেলার মতন উপযুক্ত ডিফেন্স তৈরি করতে পেরেছি বা মিডফিল্ড তৈরি করতে পেরেছি? প্রশ্ন চিহ্ন এখানে থেকে যায়। প্রথমত আমাদের হাতে এই মুহূর্তে আছে সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে আনোয়ার আলী, 2 নম্বর হচ্ছে লালচুনলুঙ্গা, মার্তণ্ড রায়না। এই তিনজন আমাদের ভারতীয় সেন্টার ব্যাক। বিদেশি সেন্টার ব্যাক কে আসছে আমরা এখনো জানি না। আমাদের কাছে যেটুকু খবর আছে সেটুকু যেটুকু শুনতে পাচ্ছি, যা চারদিক থেকে কনফার্মেশন কিছু নেই যে একজন আর্জেন্টাইন সেন্টার ব্যাক আসবে। আমি তার খেলাটা ইউটিউবে দেখেছিলাম, এবং খেলাটা দেখে আমার যেটুকু মনে হয়েছে, সে একজন যথেষ্ট টাফ ডিফেন্ডার, স্পিডি ডিফেন্ডার, ডিফেন্ডার। সে কিন্তু বল প্লেইং ডিফেন্ডার নয়, সে কিন্তু ডিফেন্ডার, টাফ ডিফেন্ডার, ব্যাক রিকভার করতে পারে খুব ভালো, অপোনেন্টের উপরে বডিতে ঢুকে ট্যাকেল করতে পারে। হাইল্যান্ড ডিফেন্স খেলতে গেলে আমাদের এরকম প্লেয়ারের প্রয়োজন আছে। আমাদের এই মুহূর্তে ডিফেন্স লাইনটাই কিন্তু আমরা বলতে পারছি না যে ডিফেন্স লাইনটা কি হবে। 3টে সেন্ট্রাল ডিফেন্ডার আমরা জানি, এই ডিফেন্ডারটা যদি বিদেশি ডিফেন্ডারটা সাইন করে তাকে আমরা জানি, কিন্তু আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক কে আমরা জানি না। হাইলাইন ডিফেন্স খেলার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের ডিফেন্স লাইনকে সংগঠিত, যারা ডিফেন্সিভলি যেরকম স্ট্রং হবে, স্পিডি ডিফেন্ডার হবে, তারা অ্যাটাকিং লেও সেরকম অংশগ্রহণ করতে পারবে। অ্যাটাকিং এ যখন অংশগ্রহণ করতে পারবে, তারা যত দ্রুত সম্ভব তারা কিন্তু ট্র্যাক ব্যাক করে সেই বলটাকে রিকভার করবে। এবং সেখানে আরেকটা জিনিসের সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে গোলকিপার। হাইলাইন ডিফেন্স মানে হচ্ছে ডিফেন্স এবং গোলকিপারের মাঝে একটা হিউজ স্পেস তৈরি হয়। সেই স্পেসটাকে রিকভার করার জন্য কিন্তু গোলকিপারকে কিন্তু সুইপারের জায়গাটা অবলম্বন করতে হয়, যেটা আমরা ম্যানুয়াল নোয়ারের ক্ষেত্রে সবসময় দেখে যাই। আমাদের কিন্তু যে গোলকিপার আছে, সেই গোলকিপার কিন্তু যে প্রশিক্ষণ গিল, সে কিন্তু খুব একটা বেশি দেখা যায় না যে বক্সের বাইরে এসে সে সুইপারের ভূমিকাটা অবলম্বন করে, খুব বেশি কিন্তু আমরা দেখতে পাই। ওর হাইট কি প্রতিবন্ধকতা হতে পারে? এটাও একটু তুমি আলোকপাত করো।
মানে এই হাইলাইন ডিফেন্স মানে কার ডিফেন্ডারের হাইটটা প্রফসুকন দেখো ডিফেন্ডারের ক্ষেত্রে যদি গোলকিপারের ক্ষেত্রে যদি এগিয়ে এসে খেলতে হয় সেখানে তার হাইটটার ম্যাটার করে না। সেক্ষেত্রে আমার ধারণা যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তাকে সেটা সবার প্রথম জাজ করতে হবে বলটা কোথায় আসতে পারে, বলটা কোন জায়গায় আসতে পারে, সেই বলটাকে আমি রিচ করতে পারবো কিনা, আমি মুভ করে সেই বলটাকে রিচ করতে পারবো কিনা অপোনেন্টের স্ট্রাইকারের থেকে বা ডিফেন্ডারের কাছ থেকে আমি বলটা রিচ করতে পারবো, এইটা সবচেয়ে বেশি ম্যাটার করে। যখনই তুমি অ্যান্টিসিপেশন ভালো হবে, অপোনেন্টের স্ট্রাইকার যদি বল রিচও করে তুমি কিন্তু অ্যান্টিসিপেট করতে পারবে বলটা কোন দিকে মারতে পারে, সেটা ডান দিক হোক বা দিক হোক অপর হোক মানে উপরে হোক, তখন কিন্তু সেই জায়গাটা একটা এফেক্টিভনেস কাজ করে। তো প্রফসুকন গিলের মধ্যে কিন্তু এই এবিলিটিটা কম আছে, ও কিন্তু খুব বেশি বক্সের বাইরে আসে না। মানে হাইলাইন ডিফেন্স করতে গেলে খেলতে গেলে কিন্তু গোলকিপারের একটা বড় ভূমিকা থাকে, সে কিন্তু একজন বল প্লেয়ার হিসাবে কাজ করবে। খেলাটা শুরু হবে সেইখান থেকেই, গোলকিপারের কাছ থেকেই শুরু হবে। তো সেই জন্য আমার মনে হয় হাইলাইন ডিফেন্স খেলতে গেলে এই জায়গাগুলো অস্কারকে রিকভার করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে দুটো সাইড ব্যাক থাকবে, সবচেয়ে বড় ভূমিকা থাকবে তাদের। দুটো সাইড ব্যাককে যেরকম উপরে উঠে খেলতে হবে, দুটো সাইড ব্যাককে সেরকম প্যারালালি নিচে নামতে হবে। হাইলাইন ডিফেন্স যখনই খেলা হবে তখন যখন পিছনে জায়গা তৈরি হবে তখন দুটো টেন্ডেন্সি থাকবে অপোনেন্টের। এক হচ্ছে তোমার ডিফেন্ডারের ওপর দিয়ে বল গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝে ফেলা, 2 নম্বর হচ্ছে গ্রাউন্ডারে থ্রু করা। যখনই ডিফেন্ডারের ওপর থেকে তুমি বল গোলকিপার আর ডিফেন্ডারের মাঝে ফেলবে তখন সবচেয়ে বড় ভূমিকা থাকবে হচ্ছে ডিফেন্ডাররা কতটা ট্র্যাক ব্যাক করতে পারলো, গোলকিপার সেই বলটাকে কতটা অ্যাজাম্পশন করতে পারলো যে আমার বলটা রিচ করতে পারবো কিনা, তখন সে একজন সুপার ব্যাক হিসাবে কাজ করবে। এইটা হচ্ছে মেন কাজ। আর তখন ওই যে সাইড ব্যাকের কাজ থাকবে ডায়াগোনালি সেই বলটাকে রিকভার করা। সব বল যে সেন্ট্রাল ডিফেন্সের মাঝে পিছনে ফেলবে তা নয়, সেন্ট্রাল ডিফেন্সের ডান দিকে বাঁ দিকে কিন্তু বল পড়বে, তখন কিন্তু সেই বলগুলোকে রিকভার করার জন্য সাইড ব্যাকটা ডায়াগোনালি রিকভার করতে হবে। সেই রকম সাইড ব্যাক আমাদের চাই। সেই সাইড ব্যাক নেওয়ার মানে এই মুহূর্তে আমি এখনো সেই রকম সাইড ব্যাক ইস্ট বেঙ্গল টিমে এসছে কিনা জানি না। জয়গুপ্তা যদি সাইন হয়, জয়গুপ্তা স্পিডি প্লেয়ার, ফিজিক্যাল প্লেয়ার, জয়গুপ্তা সেটা রিকভার করতে পারে, কিন্তু রাইট সাইডটা আমাদের এখনো ব্ল্যাঙ্ক হয়ে আছে। হাইলাইন ডিফেন্স খেললে রাইট সাইড দিয়ে আমাদের ভুগতে হবে। 2 নম্বর হচ্ছে তখন আমাদের মাঝমাঠ থেকে যখন ওরা থ্রু করবে, অপোনেন্ট ডিফেন্স ওরা থ্রু করবে, হাইলাইন খেলবে যখনই তখনই ডিফেন্সের পিছনে জায়গা তৈরি হবে, তখন থ্রু খেলবেই। সেই থ্রুটাকে রিকভার করার জন্য মিডফিল্ড এবং স্ট্রাইকার পজিশনে যারা খেলবে তাদেরকে মিডফিল্ডাররা সেই বলটাকে হাই প্রেস করবে, স্ট্রাইকাররা পিছনে এসে বলটাকে রিকভার করার চেষ্টা করবে। কারণ হাইলাইন ডিফেন্স খেলার প্রথম থিওরি হচ্ছে তোমাকে বল পজিশনটা গেইন করতে হবে। তুমি বল হারালে তোমাকে ইমিডিয়েট বল পজিশন গেইন করতে হবে। সেক্ষেত্রে মিডফিল্ডার তার ভূমিকাটা মানে প্রচন্ড পরিমাণে এসে যায়, কারণ তখন হাই প্রেস করতে হবে। হাই প্রেস করলে তাহলেই তুমি কিন্তু বলটাকে রিকভার করতে পারবে। আদারওয়াইজ হাই প্রেস যদি তুমি না করো, তাদের যদি খেলতে দেওয়া হয় তারা তাহলে ডিফেন্সের পিছনে বল ফেলবে ওভারহেড অথবা থ্রু করবে, সেই জায়গাটা তাদের দেওয়া যাবে না। সেই খেলাটা খেলতে গেলে কিন্তু আমাদের রশিদকে অবশ্যই দরকার আছে, কারণ রশিদ অ্যাজ এ ভেরি গুড স্ন্যাচার, ও হাই প্রেস করতে পারে। এডমুল লার্নিং দিকে একজন স্পিডি প্লেয়ার। আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে আছে হচ্ছে বিষ্ণু আছে, যে কিন্তু স্পিডি প্লেয়ার। রামসাঙ্গা কিন্তু টাফ প্লেয়ার, ও কিন্তু বল রিকভার করতে পারে, ট্র্যাক ব্যাক করতে পারে। আমার মনে হয় এই রিক্রুটমেন্ট গুলো এই চিন্তা ভাবনা করেই নেওয়া হয়েছে। আমার মনে হয় এবছর অস্কারের কাছ থেকে আমরা হাইলাইন ডিফেন্সটা বেশি দেখতে পাবো, এবং এই হাইলাইন ডিফেন্সের এই জায়গাগুলো রিকভার না করলে কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্যা হবে। হ্যাঁ বলো বেমানাদা। এখানে একটা আমার প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে আমি আই এম জাস্ট গোয়িং ব্যাক টু দ্য বেসিক কোয়েশ্চেন। তাহলে কি আমার দুটো বিদেশি ডিফেন্ডার হলে ভালো হতো? আনোয়ারকে যদি আমি রাইট ব্যাক হিসেবে পাঠিয়ে দিতাম, লেফট ব্যাকে জয়গুপ্তকে রাখতাম, মাঝে যদি দুটো বিদেশি ডিফেন্ডার রাখতাম, জাস্ট লাইক একটা আর্জেন্টিনার প্লেয়ারটা ধরে নিলাম, ডান। মেবি আমি তো আরেকটা ডিফেন্ডার, এই দুটো আর্জেন্টিনার প্লেয়ারটা ফার্স্ট মুভ করে, যেটা আমি ওর ইউটিউব ভিডিও দেখে আমার মনে হলো, সেরকমই আরেকটা ডিফেন্ডার। দুটো বিদেশি ডিফেন্ডার হলে কি এই জিনিসটা ভালো হতো, নাকি আনোয়ারকে সেন্টার ব্যাক হিসেবে রেখে এই জিনিসটা হতে পারে? আমার কেন জানি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে ইস্ট বেঙ্গল যদি এই হাইলাইন ডিফেন্সটা খেলতে চায়, 4টে ডিফেন্ডার নিয়ে হোক বা অ্যাট এ টাইম 3টে ডিফেন্ডার নিয়ে হোক, ইন এনি পয়েন্ট অফ টাইম ইন দ্য গেম, দুটো বিদেশি ডিফেন্ডার হলে ভালো হতো, যেটা আমার মনে হচ্ছে। তোমার কি মনে হয়? আমি এই জায়গাটা আমি গাঙ্গুলির কাছেও আসবো, আগে তোমারটা শুনে নিই। দেখো, দুটো সেন্ট্রাল ডিফেন্ডার হলে যে কোনো টিমের পক্ষে সেটা ভালো হবে। সে হাইলাইন খেলো, লো ব্লক খেলো, তুমি মিড ব্লক খেলো, যাই খেলো,
কিন্তু ঘটনা হচ্ছে দুটো সেন্ট্রাল সেটা কি রশিদকে মাথায় নিয়েই বলছো? এটাও বলছো রশিদ অ্যাজ এ না, সিডিএম? রশিদকে আমি কখনোই সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে আমি বিবেচনা করবো না, কারণ রশিদ যে ধরনের খেলাটা খেলে। সিডিএম এর কথা, রশিদ অ্যাজ এ সিডিএম, দুটো বিদেশি ডিফেন্ডার এন্ড রশিদ অ্যাজ এ সিডিএম, যে কিনা বক্স টু বক্স। সিডিএম মানে সে ডিফেন্সিভ রোল না, সে তার অ্যাটাকিং রোলও আছে, বক্স টু বক্স সে যাচ্ছে। এই কোয়ালিটিসটা মাথায় নিয়ে কি তুমি বল? একদমই, রশিদকে আমি কখনো সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে বিবেচনা করবো না, কারণ রশিদ এমন একটা প্লেয়ার, রশিদের যেটুকু খেলা দেখেছি তাতে ও মাঝমাঠটাতে রশিদকে খুব প্রয়োজন, কারণ ও যেহেতু বলটা স্ন্যাচ করে ভালো, মানে ওর ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, সেই জন্য আমি রশিদকে সবসময় মাঝমাঠে রেখে রশিদকে কখনো আমি সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে চিন্তা করতে পারবো না। এবার দেখো, দুটো বিদেশি সেন্টার ডিফেন্ডার যখনই আমি খেলাতে যাব তখনই কিন্তু আমাদের আপ ফ্রন্টে কিন্তু বিদেশির সংখ্যা কমে যাবে। আমি তখনই কিন্তু আপ ফ্রন্টে হয় মাঝমাঠে রশিদকে খেলাবো, সামনে ডায়মন্ডিকাস অথবা নতুন যে প্লেয়ারটা আসবে আহাদাত বলে তাকে খেলাতে পারবো, মানে সেন্ট্রাল ফরওয়ার্ডে একজন বিদেশি, মিডফিল্ডে একজন বিদেশি, সেন্ট্রাল ব্যাকে কিন্তু আমরা তখন দুজন বিদেশি। মানে এই জায়গাটাতে একটা সমস্যা, সেন্ট্রাল ব্যাকে যদি আমরা দুটো বিদেশিকে খেলাই আপ ফ্রন্টে আমাদের একটা বিদেশি কমে যায়। তাই জন্য সেন্ট্রাল ব্যাকে কিন্তু সবসময় আমাদের একটা বিদেশিকেই কনসিডার করে চলতে হবে, যাতে মাঝ মাঠে অন্তত আমরা দুটো বিদেশিকে খেলাতে পারি। কারণ হাইল্যান্ড খেলো, লো ব্লক খেলো, মিড ব্যাক খেলো, যাই খেলো, মাঝ মাঠে যদি দুটো বিদেশি থাকে সেখানে কিন্তু টিমটা অনেক সাপোর্ট পায়। যেহেতু রশিদ হচ্ছে একজন প্লেয়ার যে ডিফেন্সিভ রোলটাও ভালো প্লে করে, অ্যাটাকিং রোলটাও ভালো প্লে করে, সেহেতু কিন্তু মিগুয়েল এবং রশিদ যদি একসঙ্গে মাঝ মাঠে থাকে আমাদের, মিগুয়েল একটু আপফ্রন্টে ভালো, রশিদ একটু ডিফেন্সিভলি ভালো, ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দুটোতেই ভালো, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডারদেরও সহায়তা হবে, হেল্পিং হবে, কারণ ও মাঝমাঠ থেকে বল স্ন্যাচ করবে এবং যেহেতু দুটো সাইডে বলটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এবং থ্রু বাড়াতে পারে, সেই জন্য রশিদকে তুমি বাদ দিয়ে টিমটাকে চিন্তা করতে পারবে না মিডফিল্ডে। তাই জন্য কিন্তু আমাদের মিডফিল্ডে রশিদ এবং মিগুয়েল একসঙ্গে যদি স্টার্ট করে, আপফ্রন্টে যদি আমাদের মানে ডায়মন্ডিকাস বা হামিদ বলে যে প্লেয়ারটা থাকবে তাদের মধ্যে একজন, এবং ডেভিড বা আমার মনে হয় যদি জেসিনটিকে নিয়ে এসে জেসিনটিকে দিয়ে শুরু করা হয়, তাহলে কিন্তু আপফ্রন্ট আরো শক্তিশালী হবে, কারণ জেসিনটিকে রাইট উইংটা দিয়ে খেলতে পারে। আমাদের যেহেতু এই মুহূর্তে কোনো রাইট উইঙ্গার নেই, জেসিনটিকে যদি আমাদের ইনক্লুড করা হয় টিমে, তাহলে জেসিনটিকে কিন্তু রাইট উইং দিয়ে অপারেট করতে পারে, তাহলে কিন্তু আমাদের সেখানে একটা সমস্যা মেটার চান্স আছে। তো আমি এটাই মানে আশা করব যে একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে আনোয়ার হোক বা লালচন্দুঙ্গা হোক বা মার্চেন্দ্র রানা হোক, যাকে সুইটেবল মনে হয়, আনোয়ার যেহেতু শ্রেষ্ঠ ডিফেন্ডার, আনোয়ারকে দিয়ে শুরু করবে, কিন্তু দুটো সাইড ব্যাকটা স্ট্রং সাইড ব্যাক লাগবে, এটা হচ্ছে পাতি কথা।